এক মিনিট আমাকেও দেখতে দাও কি করছো। আরে স্যার, স্যার স্কেচ বানাচ্ছিলাম, ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই। আসলে আমাদের ফরেনসিক আঙ্কেল, আমার মানে বলার মানে হচ্ছে যে ফরেনসিক টিমের লোকেরা এখন বিজি থাকে তো সেই জন্য। আচ্ছা, এ সাসপেক্ট নাকি কার্টুন ক্যারেক্টার? এ তো কোনো নাক ছাড়া মানুষ মনে হচ্ছে। আপনারা কি আর্ট চলছে? সম্বন্ধে ওর আর্ট স্যার। আচ্ছা, কোথায় দেখি আর্ট? স্যার কি আবার ফোন করলো? আমার এত ট্যালেন্ট তো জানো না না। না সেরকম তাই না, বুঝি? ওই টুকটাক। স্যার, ভিকটিমের নাম ধীরেন। উনি হচ্ছেন ফেমাস ডিকি ইন্ডাস্ট্রিয়ালসের মালিক। স্যার, উনি যখন সকালে হসপিটাল থেকে ডিসচার্জ হলেন তখন ঠিকই ছিলেন, কিন্তু রাস্তায় উনি মারা যান। কাল রাত্রে 50 বছরের জন্মদিন সেলিব্রেট করে হসপিটালে ভর্তি হয়েছেন। যখন এটা ঘটেছে ওনার সাথে কে কে ছিল? স্যার, ওনার মেয়ে তৃপ্তি আর ওনার ড্রাইভার রমেশ। কত বছর ধরে আপনি ওনার সঙ্গে কাজ করছেন? ম্যাডাম 10 বছর ধরে। চল। কাল এটা প্রায় কটার সময় হয়েছে? হয়েছিল 7টা-8টা নাগাদ। সারা রাত আমি হসপিটালের বাইরে ছিলাম। তারপর সকালে তৃপ্তি ম্যাডাম ছিলেন, সাহেবকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর হঠাৎ রাস্তায়। আপনার এটা কেন মনে হচ্ছে যে কেউ আপনার বাবার খুন করেছে? না ওনার শরীরে কোনো ক্ষত আছে, না কোনো আঘাতের চিহ্ন, কিচ্ছু না? স্যার, আমার বাবা একদম ঠিক ছিল। আমরা বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম আর বুঝতে পারিনি রাস্তায় কি হয়ে গেল, আর ভুলভাল কথা বলতে শুরু করে দিল। বাবা বলছিল আমাকে কেউ মেরে দেবে, মা আমাকে কেউ মেরে দেবে, বারবার বলছিল স্যার। আর তারপর দেখুন কি হয়ে গেল। ম্যাডাম, স্যার না মারা যাওয়ার আগে ভয় পেয়েছিলেন। আচ্ছা, কালকে রাত্রে ওনার বার্থডে পার্টি ছিল, তা কারোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল নাকি? না স্যার, বাবা সবার সাথে ডান্স করছিল, আমাকে নেক্সট সিইও অ্যানাউন্স করেছিল। কিন্তু স্যার, অ্যানাউন্স করার পর বাবাকে একটু চিন্তিত মনে হচ্ছিল। কেন? জানি না না মানে আপনি সিইও হওয়ার জন্য কারোর কোনো অসুবিধা ছিল? কে হতে পারে? স্যার, পার্টির মধ্যে তো সবাইকে অ্যানাউন্সমেন্টের পরেও খুশি মনে হচ্ছিল, কিন্তু হ্যাঁ স্যার, ওই পাপার ওই বিজনেস পার্টনার অক্ষয় আঙ্কেল, উনি আলাদা জায়গায় গিয়ে বসে পড়েছিলেন। কিন্তু উনি আমার বাবার বেস্ট ফ্রেন্ড স্যার। উনি এরকম কেন করবে স্যার? আমি কিচ্ছু বুঝতে পারছি না। উনি বা অন্য কেউ কেন করবে স্যার? আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করি স্যার, যেই এটা করেছে স্যার আপনি তাকে ছাড়বেন না স্যার, প্লিজ। স্যার, আমি এই ধীরেনের কল রেকর্ড বের করছি। এই অক্ষয়ের সঙ্গেও দেখা করতে হবে। রোডের আশপাশে সমস্ত ফুটেজ চেক করেছি, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। দেখা যাক এখানে। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, স্যারের রুম এইদিকে। আরে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন না আমরা কে? স্যার, আজ আমি পুরো রেডি হয়ে এসেছি, আমরা সিআইটি থেকে। ম্যাম, আপনারা অনেক ফেমাস হয়ে গেছেন, অনেস্টলি বিগ ফ্যান। আপনি আপনি আমার ফ্যান? থ্যাংক ইউ সো মাচ স্যারের। থ্যাংক ইউ। হ্যাঁ অভিজিৎ, ফোন রেকর্ড থেকে জানতে পারলাম যে ধীরেনের শেষ কলটা অক্ষয়ের ফোন থেকে এসেছিল। তাহলে আমাদের সন্দেহ ঠিকই ছিল। ইয়া, ওকে। না না, টেনশন করো না, আমি দেখছি, আমি কিছু করছি। 1 মিনিট, আমি কল করছি। ইয়েস স্যার। কাল রাত্রে ধীরেনকে কল করেছিলে কেন তুমি? এমনি স্যার, ওর খোঁজ খবর নিতে। স্যার, যখন জানতে পারলাম যে ধীরেন ঘরে অজ্ঞান হয়ে গেছে, তাই ওর খোঁজ খবর নিতে আমি ফোন করেছিলাম ওকে। খুব চিন্তা হচ্ছে দেখছি, কিন্তু বিজনেসটা তো ধীরেন মেয়ের নামে করে দিয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে রাগ হয়নি তো তোমার? হতে পারে রাগের মাথায় তুমি। না 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 স্যার, ধীরেন আমার নিজের দাদার মতন ছিল, মানছি বিজনেস ওরই ছিল, কিন্তু আমি কোম্পানিতে 20 বছর রয়েছি। হঠাৎ করে ধীরেন পার্টিতে তৃপ্তিকে সিইও অ্যানাউন্স করলো, যেখানে ওদের দুজনের সম্পর্ক একদম ভালো না। ধীরেনের ওয়াইফের মৃত্যুর পর তৃপ্তি ইউএস চলে গিয়েছিল, তারপর হঠাৎ করে ওকে সিইও করে দেওয়া, আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। আমি তো ওদের অফিসে
ঝগড়া করতেও দেখে ফেলেছিলাম। আর কি ব্যাপার নিয়ে ঝগড়া হচ্ছিল ওদের মধ্যে? স্যার আমি দূরে দাঁড়িয়েছিলাম, তাই ঠিকমতো শুনতে পাইনি, কিন্তু কিছু বিজনেস রিলেটেড ব্যাপারে মনে হয় তৃপ্তি সিইও হওয়ার জন্য ধীরেনের উপর প্রেশার ক্রিয়েট করছিল। আর আপনি চাইতেন না তৃপ্তি সিইও হোক, তাই তো? না স্যার, এ আপনি কি কথা বলছেন? দেখুন, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ধীরেন আমার খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, তৃপ্তি সিইও হয় আমি ব্যাপারটা মানতে পারিনি, কিন্তু ধীরেনের সঙ্গে এমন কিছু করার কথা আমি কখনো ভাবতেও পারি না। মার্ডারের রাতে তুমি কোথায় ছিলে? রাতে তো আমি ক্লাবেই ছিলাম, সকালে বাড়ি ফিরেছি। আপনি চাইলে ওখানে স্টাফদের কাছে খোঁজ করতে পারেন। খোঁজ তো আমরা ঠিক নিয়ে নেব, কিন্তু আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোল ফোনটা, তোল। হ্যালো হ্যালো, আচ্ছা শোন। দাঁড়ান 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 দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা ভেতরে যেতে পারবেন না? কেন যেতে পারবো না? আগে আমাকে ভেতরে জিজ্ঞাসা করতে হবে। আরে থামুন স্যার, আরে আমি বললাম না আপনারা ভেতরে তুমি যেতে নিজের পারেন কাজ না। করো আর আমাদেরকে আমাদের কাজ করতে দাও। আরে স্যার, কিছু জানা গেল যে খুনিকে? হ্যাঁ, জানতে পারা যাবে। হতে পারে খুনি আমাদের চোখের সামনেই আছে। আপনি আমাদের এটা বলেননি যে আপনার সাথে ধীরেনের অফিসে ঝগড়াঝাটি হয়েছিল? কি নিয়ে হয়েছিল ঝগড়াটা? মুখ বন্ধ করে রেখে লাভ নেই, মুখ খুলতে হবে। অক্ষয় আমাদের সবকিছু বলে দিয়েছে। অক্ষয় আঙ্কেল তো এটা চাইতেনই না যে আমি সিইও হই। উনি আমাকে একেবারেই পছন্দ করেন না, এই জন্যই তো আমার আর বাবার পার্সোনাল কথা বলে দিলেন আপনাদের। আচ্ছা, তুমি কি ভাবলে আমাদেরকে না বললে আমরা কি জানতে পারতাম না? যা জিজ্ঞেস করা হচ্ছে চুপচাপ তার উত্তর দাও। তোমার আর তোমার বাবার মধ্যে সম্পর্ক তো ভালো ছিল না, তাহলে হঠাৎই ভালোবাসা কেন? আমার বাবাকে নিয়ে আমার লজ্জা হয়। কেন? কি এমন করেছিলেন উনি? এক নম্বরের পূর্তিবাজ লোক ছিল, আর ঠিক এই কারণে বাবার মায়ের মধ্যে প্রায় ঝগড়া হতো। মায়ের চলে যাওয়ার পর আমি বাবার মুখ পর্যন্ত দেখতে চাইতাম না। কিছুদিন আগেই বাবা ফোন করেছিল, অনেকবার ক্ষমা চাইলো। আমি ভেবে দেখলাম হয়তো উনি একা অনুভব করছেন, আমার প্রয়োজন আছে হয়তো। শুধু এই কারণেই আমি বাবাকে ক্ষমা করে দিলাম স্যার। কিন্তু সেই সম্পর্ক এরপরেও চলতে থাকে, আর ব্যাপারটা আপনার সহ্য হলো না, তাই খুন করে দিলেন আপনি। স্যার, একজন বাবা যতই খারাপ হোক না কেন, একজন মেয়ে এটা কখনোই করবে না। আমি চাইতাম যে বাবা নিজের কর্মফলের শাস্তি পাক, কিন্তু আমি এরকম কেন করব স্যার, বলুন না। স্যার, ধীরেনের ফোন রেকর্ড থেকে একটা নতুন ইনফরমেশন পেয়েছি। ও মারা যাওয়ার ঠিক আগে একটা অদ্ভুত মেসেজ পেয়েছিল। কি মেসেজ ছিল? শুধু একটা ওয়ার্ড, সরি। শুধু সরি? ইয়েস স্যার। মৃত্যুর আগে ধীরেনকে কেউ সরি মেসেজ পাঠিয়েছে, তার মানে হতে পারে যে মেসেজ পাঠিয়েছে সে ধীরেনের মার্ডারের ব্যাপারে জানতো, তাই সে ওর কাছে ক্ষমা চাইছিল। কিংবা এটাও হতে পারে যে ওকে মেসেজটা পাঠিয়েছিল সেই খুনি। জানতে পেরেছো কে এই মেসেজ পাঠিয়েছে? স্যার, বার্নার ফোন থেকে মেসেজ এসেছিল, এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। ঠিক আছে, ডিজিটাল ফরেন্সিক টিমকে পাঠিয়ে দাও এটা। এই মেসেজ যেটা আছে এর সঙ্গে খুনির কোনো না কোনো সম্পর্ক আছে। সালুকে, ধীরেনের লাশ কিছু বললো? বলবে বলবে, তার আগে তোমরা দেখো এটা। এই যে কি আছে এটা? এর মাথায় আঘাতটা দেখো। সামান্য আঘাত বলেই মনে হচ্ছে, হয়তো পড়ে গিয়েছিল সেই জন্যই লেগেছে। হ্যাঁ, এই সামান্য আঘাতই কাজ করে দিয়েছে। এর কারণেই এর ব্রেন হ্যামারেজ হয়েছে। ব্রেন হ্যামারেজ? কিন্তু ডক্টর সালুকে হসপিটালে সুস্থ বলে ডিসচার্জ করে দিয়েছিল, তাহলে হঠাৎ এই ব্রেন হ্যামারেজ কি করে? হসপিটালের লোকেরাও ঠিকই বলেছে, কখনো হতে পারে যে ব্লাড ক্লটিং স্ক্যানিং এ বোঝা যায় না। আমার মনে হয় ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, যার কারণে ওই হ্যামারেজ হয়েছে। সালুকে, ইন্টারনাল ব্লিডিং কেন হয়েছে এটা এখনো জানতে পারিনি, জানতে চেষ্টা করতে হবে। আপনি বললেন তো এটা ছোট আঘাতেও হতে পারে। তো যখন এনাকে বাড়িতে পাওয়া যায় উনি তখন অজ্ঞান ছিলেন, মানে যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয়তো ইন্টারনাল ব্লিডিং এর জন্যই উনি অজ্ঞান হয়েছিলেন। হতে পারে। আর কে জানে এই আঘাতটা ওনার নিজের জন্যই লেগেছিল নাকি
কেউ ইচ্ছে করে দিয়েছে। যদি কেউ আঘাত করে থাকে তাহলে সেটা কে করেছে? স্যার, ধীরেন বাবুর সঙ্গে যা কিছু হয়েছে ওটা ওই পার্টিতেই হয়েছে। এক্স্যাক্টলি। খোঁজ নিয়ে দেখতে হবে ওই পার্টিতে কে কে ছিল, কি হয়েছিল ওই পার্টিতে। শোনো, ইয়েস স্যার। আমরা সিআইডি থেকে এসেছি, এখানকার ম্যানেজারকে ডেকে দাও। আচ্ছা স্যার। সুরেন্দ্র স্যার, বলো। সিআইডির লোকেরা আপনার সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ স্যার, বলুন। ধীরেনের পার্টিতে যতগুলো লোক ছিল তোমার স্টাফের মধ্যে, সার্ভিস স্টাফের মধ্যে, ক্লিনিং ওয়েটার, ওদের সবাইকে এখানে ডাকো। ওকে স্যার, যাও গে ডাকো সবাই। ঠিক আছে স্যার। কৃতিকা, হ্যাঁ, স্যার। এখানে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা আছে এদের ফুটেজ চেক করো। সার্ভার রুম কোথায়? ওই লাস্ট রুম তার পাশে। ধীরেনবাবু পার্টি থেকে চলে যাবার পর কেউ ওনাকে খুন করে দিয়েছে। এখানে পার্টিতে কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল ওনার, কিংবা কোনো কথা কাটাকাটি, ঠিক করে বলো। যদি কিছু লুকানোর চেষ্টা করো তাহলে তোমরা বিপদে পড়তে পারো, এটুকু মনে রেখো। তুমি এত ঘামছো কেন? কিছু না, একটু গরম লাগছে। বাবু, জেলের ভেতরে কিন্তু এর থেকেও বেশি গরম। যেটা জানিস বলে ফেল। সেই দিন ওদের দুজনকে পার্টি থেকে বাইরে বেরোতে দেখেছিলাম। ওরা দুজনে কিছু নিয়ে ঝগড়া করছিল। ইনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলেন। আর একটা লোক এনার ওপরেই খুব রাগ দেখাচ্ছিল। কি বলছিল শুনেছো তুমি? ওই মেয়ে নিয়ে কিছু একটা কথা বলছিল। স্যার, স্যার এই দেখুন। দেখা হইকে। হ্যাঁ, ইনিই ছিলেন। এদের দুজনের মধ্যেই খুব ঝগড়া হচ্ছিল, আর গায়েও হাত তুলেছিল। ডাকো ওকে বিউরোতে। তোমার সঙ্গে ধীরেনের মারামারি হয়েছে কি না? তাহলে বলছো না কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনারা সিআইডি, যদি আমি কথাটা বলে দিতাম তাহলে আপনারা আমাকেই সন্দেহ করতেন। সন্দেহ নয়, এখন আমরা পুরো বিশ্বাস করছি যে ধীরেনকে তুমিই মেরেছো। না স্যার, আমি এরকম করতেই পারি না। শুধু আমার ধীরেনের সঙ্গে পার্টিতে মারপিট হয়েছিল। কি নিয়ে মারপিট হয়েছিল আপনার সঙ্গে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। বলতে পারবে না মানে? কেন বলতে পারবে না? কারণ ওটা পার্সোনাল ব্যাপার। এই যে হ্যালো মিস্টার অক্ষয়, এক্ষুনি দয়া স্যার জিজ্ঞাসা করলে না গত জন্মের কথা বলতে শুরু করে দেবেন। যা জিজ্ঞাসা করা হচ্ছে চুপচাপ বলুন। স্যার, ধীরেন আমার দাদার মতন ছিল। ও আমার খুব ভালো বন্ধুও ছিল, কিন্তু ও মোটেই ভালো স্বামী নয়। ওর অনেকগুলো অ্যাফেয়ার ছিল, আর এই অ্যাফেয়ারগুলোর জন্যই ধীরেন আর ওর ওয়াইফের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হতো। ওয়াইফের ডেথের পর তো আরও খারাপ অবস্থা হলো। আমি প্রত্যেকবার ওকে কভার করতাম, কিন্তু এবার কোম্পানি ম্যাটার ছিল। কোম্পানির ম্যাটার কি? ওর আমার অ্যাসিস্ট্যান্ট কণিকার সঙ্গে অ্যাফেয়ার ছিল। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। স্যারের রুম এইদিকে। তো এটা নিয়ে আপনাদের মধ্যে মারপিট হয়? না স্যার, অ্যাকচুয়ালি আমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কণিকার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম, যাতে ব্যাপারটা বাইরে না যায়। ধীরেন যখন জানতে পারে তখন ও খুব রেগে যায়। যখন আমি জানতে পারি যে ধীরেন হসপিটালে অ্যাডমিট রয়েছে, তখন আমার খুব খারাপ লাগে। তখন আমি ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওকে কার্ড, কেক আর ফ্লাওয়ার্সও পাঠাই। সেসব তো ঠিক আছে, কিন্তু কোম্পানির ফান্ড এদিক ওদিক করা আইনত অপরাধ, জানেন তো? এর সব ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে চেক করো। মানি ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু জানা যাবে, বুঝেছো? আমাদের কাছে কিচ্ছু লুকোয় না। ওই সরি চেয়েছিল যে মেসেজটা, ওটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, ও কোনো পুরনো মোবাইল থেকে এই মেসেজটা পাঠিয়েছে, একটু সময় লাগবে। ইচ্ছে করে পুরনো ফোন ইউজ করেছে যাতে সহজে ট্র্যাক না করা যায়। আজকাল তো সবাই স্মার্টফোন ইউজ করে যাতে ক্যামেরা রয়েছে। একটা কাজ করো, ধীরেনের সমস্ত কন্ট্যাক্ট লিস্টটা দেখো, ওর মধ্যে কারোর কাছে এই রকমের ফোন আছে কিনা জানা তো যাবে। আসলে কে এই দোষী, বলো শাহরুখে, কি খবর আছে? খবর হচ্ছে বস, সোনার দাম কমছে, ইনভেস্ট করো।
খুব ভালো মুডে আছো তো, বড় কিছু পেয়েছো বোধহয়। অনেক বড় জিনিস পেয়েছি। দেখাবে নাকি? বস, ডক্টর একদম ঠিক কথা বলেছে। হসপিটালে এই লোকটা একদম হেলদি ছিল। কিন্তু ডক্টর সালুকে আপনি তো বলেছিলেন ধীরেনের মৃত্যু ব্রেন হ্যামারেজের জন্য হয়েছে। হয়নি, মৃত্যু ঘটানো হয়েছিল ব্রেন হ্যামারেজের মতো কিছু। আমি বলছি এর সাহায্যে করানো হয়েছিল। এটা কি? নিউরোথম্ব্যাক্স ভার্সন 5। অনেক বছরের কঠিন পরিশ্রমের মেডিকেল রিসার্চ করে এটা বানানো হয়েছিল। শুধু 2 ফুটাই যথেষ্ট কোনো মানুষের জীবন নিয়ে নেওয়ার জন্য। কি করতে পারে এই তার কেমিক্যাল? চেয়ে জিজ্ঞেস করো কি করতে পারে না। আমি বলছি, এখানে এসো। এ দেখো, যে কোনো মানুষের ব্লাড ভেসেলস গুলোকে দুর্বল করে দেয়, আর তখনই ব্লাড ক্লটিং শুরু হয়ে যায়। ঠিক তেমন যেমন কারোর ব্রেন হ্যামারেজের সময় হয়। তাহলে কেউ ইচ্ছে করে ধীরেনকে এই ড্রাগটা দিয়েছিল? একদম। এই দেখো, যে নিউরোটক্সিক কম্পাউন্ড আছে, এর কারণে এর ব্লাড ক্লটিং এবিলিটি শেষ হয়ে গেছিল। এই দেখো কিরকম অদ্ভুত অদ্ভুত প্যাচেস দেখা যাচ্ছে। বস, আমারও প্রথমে তাই মনে হয়েছিল হয়তো এর ব্রেন হ্যামারেজ হয়েছে। তার মানে স্যার এই ড্রাগটা খুব সহজেই কাউকে দিয়ে দেওয়া যায়? সচিন, এটা তোর আসল বৈশিষ্ট্য। না এর কোনো স্মেল হয়, না এর কোনো কালার হয়, না আর কোনো টেস্ট হয়। খুব সহজে কোনো জিনিসে ডিজলভ হয়ে যায়। আর কোনো কালারও দেখা যায় না। একদম নয়। এই দেখো, হ্যাঁ ঠিক বলেছো। এ তো দেখছি জলের মতো। হ্যাঁ, যে কোনো জিনিসে ডিজলভ হয়ে যায়। মানে খুনের মেডিসিন সম্পর্কে ভালো মতোই নলেজ আছে। এই ড্রাগসের ব্যাপারেও আগে থেকেই জানতো। আচ্ছা সালুকে একটা কথা বল, এই ড্রাগ কম্পাউন্ড নিউরোথ্রম্ব্যাক্স 5 এটা রিঅ্যাক্ট করার ক্ষেত্রে ঠিক কতটা টাইম লাগতে পারে? 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা। আর ধীরেনের মৃত্যু ঠিক কটায় হয়েছে? সকাল 7টা থেকে 7:15টার মধ্যে স্যার। স্যার, আমরা একটা ক্লাবে সিসিটিভি চেক করেছিলাম। ধীরেন 9টা থেকে রাত 1টা পর্যন্ত পার্টি করছিল। আর স্যার 1:30টার সময় ওনাকে অ্যাডমিট করা হচ্ছে হসপিটালে। ধীরেন 9টা থেকে 1টা পর্যন্ত পার্টি করেছে, তারপরে 1:30টার সময় হসপিটালে ওকে অ্যাডমিট করা হয়েছে, আর তারপরে 7টা থেকে 7:15টায় ওর মৃত্যু হয়। তার মানে এই 3-4 ঘন্টার মধ্যে ওই ড্রাগটার নিজের কাজ শুরু করে। মানে রাত্রি 2টো থেকে 3টের মধ্যে ওনাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সেই সময় অক্ষয় কোথায় ছিল? স্যার, ক্লাবের সিসিটিভি অনুযায়ী অক্ষয় ক্লাবেই ছিল। কিন্তু স্যার অক্ষয় তো সারা রাত একাই ছিল, একাই পার্টি করছিল। স্যার, তাহলে কে হতে পারে যে বিষটা দিয়েছে? সেই পুরবি, সেই যে ধীরেনের রুমে গিয়েছিল। খোঁজ নাও কে গিয়েছিল ধীরেনের রুমে। তারপর যেই যাক না কেন, ওর হাতে এই নিউরোথম্ব্যাক্স ভার্সন 5 ড্রাগস কিভাবে লেগেছে। স্যার, ধীরেনের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে যারা বার্নার ফোন কিনেছিল তাদের লিস্ট বের করেছি আমি। একজন আছে যে 15টা বার্নার ফোন কিনেছিল। কে সে? স্যার, ধীরেন নিজেই। উনি নিজের স্টাফদের বার্নার ফোনই দিতেন। তাহলে ডিজিটাল ফরেন্সিকে ধীরেনের স্টাফেদের ফোনগুলো পাঠিয়ে দেওয়া যাক। তাহলেই পাওয়া যাবে যে ওই মেসেজটা কে পাঠিয়েছিল। আসুন স্যার, এটা হলো সেদিন রাতের ফুটেজেস। প্লে করুন। এক মিনিট, এটা পজ করুন। এটা তো কোনো মহিলা। আর একটু জুম করা যেতে পারে? ইয়েস স্যার। কণিকা। আচ্ছা, ধীরেনের রুমে আপনাদের দুজনের ডিউটি ছিল? হ্যাঁ স্যার। আপনারা কাউকে ধীরেনকে কিছু খাওয়াতে দেখেছিলেন? না স্যার, ডক্টর স্যারকে কিছু প্রেসক্রাইব করেননি, আর আমরা নিজেরাও কোনো ওষুধ খাওয়াইনি। আচ্ছা, তাহলে বিষ কে খাওয়ালো? বিষ? হ্যাঁ, বিষ। ধীরেনের মৃত্যু বিষ প্রয়োগে হয়েছে। ওকে হসপিটালের মধ্যে কেউ বিষ খাইয়েছিল। আপনারা কাউকে দেখেছেন যে ওকে কেউ খাওয়াচ্ছে বা বাইরে থেকে কিছু আনাচ্ছে? হ্যাঁ স্যার, একটা পার্সেল এসেছিল কেকের সাথে, কার্ড আর ফ্লাওয়ার্সও ছিল, কিন্তু
তৃপ্তি ম্যাম তো সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিল। স্যার ওই বিষটা আবার কেকের মধ্যে ছিল না তো? আচ্ছা, কেকটা কোথায় ফেলেছিলেন? স্যার হসপিটালের সমস্ত আবর্জনা গার্বেজ এরিয়াতে ফেলা হয়। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ওকে। থ্যাংক ইউ স্যার। একটা কাজ করি, হ্যাঁ স্যার। গার্বেজ এরিয়াটা চেক করি। ছি স্যার, কি গন্ধ বেরোচ্ছে। নোংরা হলে তো একটু গন্ধ আসবেই। স্যার কিন্তু আমার কাছে একটা সলিউশন আছে। আরে কি করছো? স্যার আমি পারফিউম নিয়ে এসেছি বাড়ি থেকে। আমি জানতাম আজকে নোংরাই আসতে হবে, আর এমনিতেও আর পুরো পৃথিবীতে না এই সিআইডিদের জন্য কেউ ভাবে না। ইন্টারেস্টিং। এক মিনিট, এই ধীরেনের রুম নাম্বার 417 ছিল না? হ্যাঁ স্যার। বার্থডে কেক? একটা কাজ করি, এটা ফরেন্সিকে নিয়ে যাই। স্যার স্যার আমি কিচ্ছু করিনি। আই রিয়েলি রিয়েলি লাভ ধীরেন। ও তো ওর বার্থডে পার্টিতে তৃপ্তিকে আমাদের কথা জানাতোই। ফর ইনফরমেশন আমি আপনাকে জানাচ্ছি যে উনি এরকম আরো 4-5 জনকে বলেছেন। আর উনি যখন তোমার ব্যাপারে তৃপ্তিকে বললেন না, তুমি ওকে খুন করে দিলে। না, আপনি এরকম কেন বলছেন? কি করছিলে তুমি ওই ঘরে? আমি শুধু দেখা করতে গিয়েছিলাম। অক্ষয় স্যার টাকা দিয়েছিলেন আমাদের অ্যাফেয়ার লুকোনোর জন্য। ওই টাকা আমি ফিরিয়েও দিয়েছিলাম। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি কিচ্ছু করিনি। ডক্টর সালুকি। হ্যাঁ স্যার। হ্যাঁ দয়া, অভিনন্দন। কি কারণে ডক্টর? আরে ভাই, বিষটা পাওয়ার আনন্দে তোমরা যে কেকটা পাঠিয়েছিলেন না, বস বিষ ওই কেকে ছিল না। তাহলে এতে আনন্দের কি আছে? আরে শুনে তো নাও পুরো কথাটা ভাই। বিষ কেকের মধ্যে ছিল না, কিন্তু বিষ কেকের বক্সে ছিল। বিষ কেকে নয়, কেকের বক্সে ছিল? এটা কি ব্যাপার স্যার? এরকম নয় তো যে যে ওই কেকটা ওখানে দিয়েছিল বিষ ওর হাতে লেগেছিল, যেখান থেকে ওই বক্সে লেগেছে? দয়া, ইউ আর রাইট। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। স্যার ওই নার্সও বলছিল যে কেকটা খোলাই ডেলিভার করা হয়েছিল, সেই জন্যই তৃপ্তি কেকটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। রবি, জানার চেষ্টা করো যে এই কেক যেখান থেকে ডেলিভারি হয়েছে ওই বক্সটা খোলা ছিল কেন? স্যার বেকারি থেকে কনফার্ম করেছে যে ওরা কেকটা প্যাক করেই দিয়েছিল। ওরা কিচেনের ফুটেজও পাঠিয়েছে। তার মানে যা কিছু হয়েছে ওই ডেলিভারি বয়ই করেছে বক্সের ওপর। আচ্ছা, বেকারি থেকে ওর অ্যাড্রেসটা এখানেই বলেছিল না? হ্যাঁ স্যার। এই আরে দাঁড়াও। তোর কি মনে হয় কেকের বক্সে বিষ লাগিয়ে তুই পালিয়ে যাবি? স্যার আমি তো খালি কেক ডেলিভারি করেছি স্যার। আচ্ছা, কেকের মধ্যে বিষ ছিল যেটা তুই মিশিয়েছিস। বিষ? স্যার আমি বিষ মেশাইনি স্যার। তাহলে পালালি কেন? স্যার ওটা আমি কেকে থেকে এক পিস খেয়ে ফেলেছিলাম স্যার। সারাদিন ডেলিভারি করতে করতে আমার খিদে পেয়ে গেছিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার চাকরি চলে যাবে স্যার। এই জন্য আমি পালিয়েছিলাম স্যার। স্যার, ধীরেন বাবুকে কেউ 2 থেকে 3টের মধ্যে বিষ দিয়েছিল, ঠিক সেই দিন যেদিন উনি ওনার সমস্ত বিজনেস নিজের মেয়ের নামে করে দিয়েছিল। আর স্যার এই ব্যাপারে সবচেয়ে বেশি ঝামেলা তো ওর বিজনেস পার্টনার অক্ষয়ের হওয়া উচিত। কিন্তু অক্ষয় তো সেই সময় ক্লাবে ছিল। আর যদি আমরা ভেবেও নি যে অক্ষয় বিষটা পাঠিয়েছে, কিন্তু ওর পাঠানো কেকের মধ্যে তো বিষ ছিলই না। বিষ তো কেকের বক্সের উপরে ছিল।
স্যার কেক বক্সে যে ফিঙ্গারপ্রিন্টস ছিল সেটা চেক করেছি, কারোর সঙ্গে ম্যাচ করছে না স্যার। আমাদের কাছে অক্ষয়ের অ্যাসিস্ট্যান্ট কণিকা, ওরও ফিঙ্গারপ্রিন্টস আছে। স্যার ওই কেক বক্স ছাড়াও আমাদের কাছে আরো অনেক এভিডেন্স আছে যার থেকে এখনো ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়নি। ওই বটল, সিরিঞ্জ এত বাজেভাবে ড্যামেজ হয়েছে যে ওটা স্ক্যান করতে প্রবলেম হচ্ছে। মনে হয় ওর থেকে কিছু পাওয়া যাবে। সে যেই হোক না কেন, প্রথমে বিষ ডেলিভারি করে, তারপরে সে সরি বলে মেসেজও পাঠিয়ে দেয়। খুব চালাক মনে করে নিজেকে, কিন্তু ও এটা জানে না যে সিআইডির হাত থেকে কেউ বাঁচতে পারে না। পুরবি জানতে পেরেছো ওই যে সরি মেসেজ করেছিল যে ধীরেনের কোন স্টাফ মেম্বার? স্যার এই সরি মেসেজটা তো ওই স্টাফেদের মধ্যে কেউ পাঠায়নি, কিন্তু ইন্সপেকশনের জন্য যখন আমরা সবার ফোন নিলাম, শুধু এই রমেশ মানে ধীরেনের ড্রাইভার, ও নিজের ফোন দেয়নি। এ সেই ড্রাইভার না যে খুনের মুহূর্তে ধীরেনের সঙ্গে গাড়িতে ছিল? হ্যাঁ স্যার। তাহলে দয়া, রমেশের রুমের প্রত্যেকটা কোণা ভালো করে দেখো। যাই হোক না কেন ওই ফোন ওই রমেশের বাড়িতেই থাকবে। তুমি তোমার ফোন দাওনি কেন? স্যার আমার ফোন আগেই চুরি হয়ে গিয়েছিল। আচ্ছা, পুলিশে কমপ্লেন করেছিলে? হ্যাঁ স্যার, ওটা রিপোর্ট আমার কাছে আছে। তুমি একাই থাকো এই বাড়িতে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এটা বলো যে হসপিটালে কাউকে আসতে দেখেছিলে দেখা করার জন্য ধীরেনের সাথে? না স্যার, হসপিটালে কেউ আসেনি, শুধু তৃপ্তিমাই ছিলেন ওনার পাশে। স্যার, হ্যাঁ কৃতিকা। স্যার এই দেখুন এক্সরে আর এই মেডিকেল রিপোর্ট। কি এটা? হ্যাঁ, এত দামি দামি সব কাপড়, এই ধীরেনের ওয়াইফের মেডিকেল রিপোর্ট তোমার বাড়িতে কেন? এই জামা কাপড় ধীরেনের ওয়াইফের না? তোমার কাছে কি করে? হ্যাঁ স্যার আমি কিছু করিনি স্যার, আপনারা আমাকে বিশ্বাস করুন। আমি ধীরেন স্যারের এখানে বহু বছর ধরে কাজ করছি স্যার। আমাদের স্যার আর ম্যাডামের বোঝাপড়া ছিল না। আমাদের স্যারের এই সম্পর্কের বাইরে অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। ম্যাডাম চলে যাওয়ার পর ওনার কিছু জিনিস এখানে এনেছিলাম, কিন্তু আমার পুরো সন্দেহ ছিল যে ম্যাডামের মৃত্যুতে ধীরেন স্যারের হাত আছে। যদি তোমার মনে হয়েছিল যে ধীরেন ওর ওয়াইফকে মেরেছে, তাহলে তুমি পুলিশকে কেন জানাওনি? স্যার সাহস করে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম পরে যখন তৃপ্তিমা আসবে এই সমস্ত জিনিস ওর হাতে তুলে দেবো, কিন্তু তার আগেই স্যার। এই দেখো। আর ভাই এইটাও দেখো। এটা মানে দুটো তো একই, তাই না? না, দুটো সেম নয়, দেখতে সেম, কিন্তু এই স্ক্যান দুজন আলাদা আলাদা লোকের। এইটা হচ্ছে ধীরেনের, এইটা ধীরেনের নয়, ধীরেনের স্ত্রীর। কি বলছো সালুকে? মানে ডক্টর সালুকে যে ড্রাগস দিয়ে ধীরেনের ওয়াইফকে খুন করা হয়েছে, সেই ড্রাগসেই ধীরেন মারা গেছে? এক্স্যাক্টলি। আর দেখো, দুজনেরই ব্লাড ক্লটিং সিস্টেমটা একই, কিন্তু ধীরেনের স্ত্রীর যেটা, তাতে একটা বৈশিষ্ট্য আছে। বস, ধীরেনের স্ত্রীকে কেউ এই ড্রাগটা আইভি ড্রিপের সাহায্যে দিয়েছে। আইভি ড্রিপ? হ্যাঁ, আমি বললাম না তখন তোমাকে, এই এই ড্রাগটার কোনো নিজস্ব রং হয় না, জলের মতো হয়। তো ব্যাস, খুব সহজ ব্যাপার, কেউ আইভি ড্রিপে ইনজেক্ট করে দিয়েছে, ব্যাস খেল খতম। মানে 4 বছরে দুটো খুন হয়েছে, আর দুটো খুনের পদ্ধতি একই রকম। মানে যে ধীরেনকে খুন করেছে সেই ধীরেনের ওয়াইফকে খুন করেছে? স্যার, যখন আমরা রমেশের বাড়িতে গিয়েছিলাম বাড়ি তল্লাশি করার জন্য, তখনও আমাদের বলেছিল যে ওর সন্দেহ হয় যে মনে হয় ধীরেনই ওর ওয়াইফকে খুন করেছে। আর যদি ওর ওয়াইফের মৃত্যু এমনি হয়ে থাকে ব্রেন হ্যামারেজে, তার মানে তো এটাই হচ্ছে যে ধীরেনই ওকে ওই পয়জনটা দিয়েছে। আর এই কথাটা কেউ জানতেও পারেনি, কেউ সন্দেহও করেনি যে এটা মার্ডার হতে পারে। তাই এই ঘটনাটা পুলিশ পর্যন্ত পৌঁছয়নি। সন্দেহ নয় দয়া,
এমন কেউ ছিল যে জানতে পেরেছে যে ধীরেন তার নিজের স্ত্রীকে মেরেছে, আর ওর স্ত্রীর খুনের প্রতিশোধ নিতে কেউ ধীরেনকে ওইভাবেই মেরেছে, নিউরোথ্রম্বেক্স ভার্সন 5 দিয়ে। এবারে কিছু বুঝেছো অভিজিৎ? নিউরোথম্ব্যাক্স G5 ড্রাগস তো সেই ব্যবহার করতে পারে যেই ড্রাগটা খুব সহজেই পেতে পারে। মানে খুনি আমাদের চোখের সামনে ছিল আর আমরা তাকে দেখতে পাইনি, এমন কেউ যে মিস্টার ধীরেনের ওয়াইফের খুব কাছের ছিল। স্যার আপনারা সবাই তৃপ্তির ব্যাপারে কথা বলছেন না তো? এক্স্যাক্টলি, তৃপ্তি। তৃপ্তি তার মায়ের খুনের প্রতিশোধ নিতে ওর বাবাকে খুন করেছে। তৃপ্তি, তৃপ্তি, কোথায় তুমি? তৃপ্তি, তুমি তোমার মায়ের মৃত্যুর বদলা নিতে গিয়ে নিজের বাবাকেই মেরে দিয়েছো। এটা এটা কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে সব। পুরো বাড়ি তল্লাশি করো। স্যার আমার মা তো ব্রেন হ্যামারেজের জন্য মারা গিয়েছিল। মারা যায়নি, মারা হয়েছিল। বেশি বোকা সাজার অভিনয় করো না, বুঝেছো? স্যার আপনারা ভুল সন্দেহ করছেন, আমি কিচ্ছু করিনি। আচ্ছা তাহলে এটা কি? হ্যাঁ স্যার উপর রাখা ছিল লুকিয়ে। এই বার্নার ফোনটা তোমার বাড়িতে কেন? স্যার এটা এটা আমার ফোন না, আমি জানি না এটা কিভাবে এখানে এলো। জানো না? না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। হ্যাঁ পূরবী, কি জানতে পারলে? স্যার এই দেখুন, ফোন পুড়ে যাওয়ার আগে ফোনের লাস্ট লোকেশন। এটা তো তৃপ্তির বাড়ি। পুরবি একটা কাজ করো, আরো একবার চেক করে দেখো। দেখো এই ফোন তৃপ্তির বাড়ির আগে কোন লোকেশনে ছিল। স্যার স্যার এই ফোনটা তৃপ্তির বাড়ির ঠিক আগে রমেশের বাড়িতে ছিল। আর রমেশ তো রিপোর্ট লিখিয়েছিল যে ওর ফোনটা চুরি হয়ে গেছে। আচ্ছা এই লোকেশনটা কবেকার? ডেটটা দেখো। 27 অক্টোবর। আর রমেশ ফোন চুরি হওয়ার কমপ্লেন কবে লিখিয়েছিল? স্যার 26-এ। 26 অক্টোবর ফোন চুরি করার কমপ্লেন জানিয়েছিল রমেশ, কিন্তু 27 তারিখ ঠিক তার পরের দিন ওই ফোন ওর বাড়িতে শো করছে। তাহলে রমেশ তৃপ্তিকে ফাঁসানোর জন্য ওর বাড়িতে ফোনটা রেখেছিল, কিন্তু এটা কেন করলো? বস, হ্যাঁ বস, এই সিরিঞ্জ আইবির স্ক্যান রিপোর্ট এসে গেছে। তাহলে কি তৃপ্তির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে? তৃপ্তির কথা ছাড়ই বস, কণিকা, রমেশ, অক্ষয় কারোর সঙ্গে ম্যাচ করেনি। আরে আরে কিন্তু প্রশ্ন তো এখনো ওটাই যে রমেশ ওই ফোনটা ওর বাড়িতেই লুকিয়েছিল, কিন্তু বিষটা কে মিশিয়েছে? দেখো একটা কথা মনে রেখো, এই যে ড্রাগটা বস, এ খুব সহজে পাওয়া যায় না। এটা হসপিটালে আইসিইউতে এমার্জেন্সিতেই পাওয়া যায়। ও, সেই জন্য এই ড্রাগটা এত স্পেশাল। তাহলে এই ড্রাগ হসপিটালে কাজ করার লোকের কাছেই পাওয়া যেতে পারে, আর ওই হসপিটালে যে কাজ করছে সে এই ড্রাগ নিউরোথ্রম্বেক্স V5 হসপিটালের স্টোরেজ রুম থেকেই চুরি করেছে। ওদিকে ওদিকে। স্যার এই তালা? স্যার রমেশ তো মনে হচ্ছে পালিয়েছে। কিভাবে চলে গেল? একটু আশেপাশে জিজ্ঞাসা করি। আচ্ছা শুনুন, এই রমেশ কোথায় গেছে? বাড়িতে তালা দেওয়া। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আচ্ছা, উনি তো আজকে সন্ধ্যের বাসে গ্রামে যাচ্ছেন। আজকে সকালে ওদের বাড়ি থেকে কোনো একটা মেয়ে সুটকেস নিতে এসেছিল। কোন মেয়ে? ওনাদের বাড়িতে কোনো একটা মেয়ে তো থাকতো, কিন্তু রমেশও খুব একটা কারোর সাথে কথা বলতো না বলে আমরাও কোনোদিনও জানতে চাইনি মেয়েটাকে কি সম্পর্ক। বলছি যে রমেশ কিছু করেছে না? সেটাই জানার চেষ্টা করছি।
এই হসপিটালে যে স্টোর রুম আছে তার এন্ট্রি আর এক্সিটের পুরো রেকর্ড চাই আমার, যে সময় ধীরেনকে অ্যাডমিট করা হয়েছিল তখনকার। এটা তো সেই নার্স যে সেদিন ধীরেনের ঘরে ডিউটিতে ছিল। তানিয়া? স্যার হসপিটালের সমস্ত আবর্জনা গার্বেজ এরিয়াতে ফেলা হয়। ঠিক আছে, আপনারা যেতে পারেন। স্যার, স্যার এটা স্টোরেজ ইউনিটে তানিয়ার আই কার্ডটা পেয়েছে। তানিয়ার আই কার্ড স্টোর রুমে? দাঁড়াও। আরে এ কি অসভ্যতা, চাবি দিন। তোমার হসপিটালের অ্যাক্সেস কার্ড কোথায় তানিয়া? স্যার ওটা কোথাও হারিয়ে গিয়েছিল। হারিয়ে গেছিল নাকি স্টোর রুম থেকে ড্রাগস চুরি করার সময় ভুল করে ওখানে পড়ে গেছিল? স্যার আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমরা তো সবই বুঝতে পারছি। কেন মেরেছো তুমি ধীরেনকে? আমি কেন মারবো ধীরেনকে? আর ওকে মেরে আমারই বা কি হবে? ওটা তো আমরা জানতে পেরেই যাব। স্যার, হ্যাঁ স্যার সালুকে স্যারের রিপোর্ট এসে গেছে। আর এই রিপোর্ট অনুযায়ী তানিয়ার কার্ডে তানিয়ার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আরেকটা ফিঙ্গারপ্রিন্ট আছে। আর এই দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট এটা কার? এটা সেই ফিঙ্গারপ্রিন্ট যেটা রমেশের বাড়ি থেকে রমেশের জিনিসপত্রে পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু পুরবী ম্যাম আরেকজনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা কার? এটা তো এখন রমেশই বলবে, যার বাড়িতে রাখা জিনিসের ওপর আমরা ওই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছিলাম। জানি না আজকাল কি হচ্ছে। এই কিছুদিন আগে এর মালিক ধীরেনের মৃত্যু হলো, আর এখন ড্রাইভার রমেশের। আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমাকে এই সব কিছুতে ইনভলভ করতে চাইনি। তুমি আমাকে সিআইডির হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু নিজে আর নিজেই অ্যারেস্ট হয়ে গেলে। তুমি তানিয়ার আই কার্ডটা নিয়ে হসপিটাল থেকে ড্রাগস চুরি করেছো, আর তারপর লুকিয়ে সেটা ধীরেনের আইভিতে মিশিয়ে দিয়েছো, যে তোমার আসল বাবা ছিল। আর রমেশ রমেশ তোমার সরি মেসেজ লুকোনোর জন্য প্রমাণটাও তৃপ্তির বাড়িতে লুকিয়ে রাখলো। আর তাই কিছুক্ষণের জন্য তোমার এই বাবাকে লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি ধীরেনকে। স্যার এতে বাবার কোনো হাত নেই। বাবার তো কোনো আইডিয়াও নেই আমার প্ল্যানের। বাবা শুধু আমাকে বাঁচাতে চাইছিল। তোমাকে বাঁচানোর জন্য নাকি তৃপ্তিকে ফাঁসানোর জন্য? তোমার বাবা যে ফোন রেখেছিলেন না লুকিয়ে তৃপ্তির বাড়িতে, সেটা আবার বলো না যে ওকে গিফট দিয়েছিলেন একটা মেয়েকে বাঁচানোর জন্য। একজন নিরীহকে ফাঁসিয়ে দেওয়া ঠিক ততটাই অপরাধ
যেটা তুমি করেছো ধীরেনকে মেরে, বুঝেছো? আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। এই যে আমার এই মেয়ে ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। কিন্তু স্যার, আমি একদমই তৃপ্তিমাকে ভাসিয়ে দিতে চাইনি। ওই রাতে যখন আমি ধীরেন স্যারের সাথে হসপিটালে ছিলাম, আমি আমার ফোন চেক করছিলাম, তাতে আমি ওই মেসেজটা দেখেছিলাম। সরি, আমি ওই মেসেজটা দেখে তখনই বুঝে যাই এই মেসেজ আমার মেয়ে অনুরাধা করেছে। আমি বাড়ি গেলাম, তারপর আমি ওকে বললাম তুই আমাকে সব কিছু সত্যি করে বলবি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, অনেক দেরি। আপনারা আপনারা আমাকে যে শাস্তি দিতে চান দিয়ে দিন, কিন্তু প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন। উনি শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কি অদ্ভুত ঘটনা স্যার, বাবার প্রতি কি ভালোবাসা, হ্যাঁ? আর নিজেই নিজের বাবাকে বিষ খাইয়ে মেরে ফেললে তুমি। তা না হলে আর কি করতাম আমি? ধীরেন আমাকে কখনো নিজের মেয়ে মনেই করতো না। লজ্জা করতো আমার যে আমি ওনার মেয়ে। আমি ভেবে রেখেছিলাম যে আমি নিজের প্রপার্টির ভাগটা নিয়ে বাবার সঙ্গে বিদেশে চলে যাব সারা জীবনের জন্য। কিন্তু তারপর তৃপ্তি এলো আর সবকিছু বদলে গেল। তৃপ্তিকে রাস্তা থেকে সরানোর জন্য তোমরা অনেক চেষ্টা করেছিলে, তবে ওর ভাগ্য ভালো ছিল, তাই বেঁচে গেছে। স্যার, যদি আমি তৃপ্তিকে মারতাম তাহলে আমি কিছু পেতাম না। ধীরেনের স্ত্রী মারা যাওয়ার পর আমার সন্দেহ হলো এটা কোনো সাধারণ হ্যামারেজ নয়। আমি রিসার্চ করলাম আর আমি জানতে পারলাম যে ধীরেনই নিজের ওয়াইফকে খুন করেছে। এই বিষয়টা নিয়ে আমি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলাম। ভয় পেয়ে ও নিজের উইলে আমার নামও লিখেছিল আর আমাকে প্রমিস করেছিল যে নিজের 50তম জন্মদিনে ও আমাকে নিজের কোম্পানির সিইও বানাবে। ও সব ভুলে গেল, সব ভুলে গেল। তখনই আমার ইচ্ছে হলো ওই পথের কাঁটা তৃপ্তিকে মেরে ফেলি। কিন্তু তারপর দেখুন এখন কি অবস্থা। আর যদি ধীরেন মারা যায় তাহলে ওর সমস্ত প্রপার্টি তোমার নামে হয়ে যাবে। হ্যাঁ, একজনকে স্বর্গে পাঠিয়েছি আর আরেকজনকে জেলেই পাঠাচ্ছিলাম, তখন আপনারা এসে গেলেন। যেখানে অন্যায় হয় না, সিআইডি সেখানে ঠিক সময় পৌঁছে যায়। ধীরেন তোমার বাবা, তাকে বাবা বলতে তুমি লজ্জা পাও, কিন্তু তার প্রপার্টি চাইছো। বাহ বাহ অনুরাধা, মানলাম ধীরেন যা কিছু করেছে অন্যায় করেছে, কিন্তু তুমি ধীরেনকে মেরে ঠিক কাজ করনি। অনেক বড় অপরাধ করেছো তুমি, খুনের অপরাধে অপরাধী তুমি। এবার জেলের গড়াদের পেছনে দুজনে ঘানি টানতে থাকো সারাটা জীবন। নিয়ে যাও এদের। চলো চলো।